হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। গতকাল সেনা সদরে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। এছাড়া তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অসম্ভব। বিস্তারিত দেখুন ভিডিওতে। সেনাপ্রধান আওয়ামী লীগকে রিফাইন করার জন্য বিএনপিকেও ডাকলেন না, জামাত ইসলামকেও ডাকলেন না, অন্য কোনো রাজনৈতিক দলকেও ডাকলেন না, এমনকি নাগরিক পার্টিকেও ডাকলেন না, ডাকলেন শুধু হাসনাত আর সার্জিসকে। এই হাস্যকর বক্তব্যটা দিয়ে সারা বাংলাদেশে তারা একটা নতুন করে সুবিধা নেওয়ার জন্য রাজপথে নামছিল, কিন্তু পরবর্তীতে আবার তাদের সেই সুর পরিবর্তন হয়ে গেছে। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে সেনাপ্রধান বলছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন সুষ্ঠু হবে না। এই সেনাবাহিনীর প্রধান কেন এই কথাটা বললেন? এই অভিযোগের ভিত্তিতে তারা রাজপথে নামছে, সেনাপ্রধানের পদত্যাগ দাবি। এমনকি উত্তরাতে একটা পক্ষ তো 8-10 জনের একটা গ্রুপ তো স্লোগান দিচ্ছে, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। এই একটা জগাখিচুড়ি অবস্থায় যখন সেনাবাহিনী কঠোর হইতে শুরু করলো, সেনাবাহিনী যখন রাস্তায় নামলো এবং বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করলো, সেনাবাহিনীর উপস্থিতি যখন তারা দেখলো যে সক্রিয়ভাবে রাজপথে দেখা যাচ্ছে, তখন আবার তারা বল পাল্টে ফেললো। তাদের যে একবার বলে ফেলছে ফেসবুকে আইসা যে তাদেরকে সেনাপ্রধান তাদেরকে ডেকে নিছিল কচু খেতে, নিয়ে তাদেরকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগ ফিরে আসবে এবং কি কি ফরম্যাটে আগামী নির্বাচন হবে এগুলো নিয়ে তাদেরকে নির্দেশনা দিছে। এই বক্তব্য দিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে। পরবর্তীতে আবার তারই আরেকজন সহপাঠী সার্জিস আলম, সে আবার গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলছে যে সেও এখানে উপস্থিত ছিল এবং তারা নিজের ইচ্ছায় সেনাপ্রধানের সাথে দেখা করতে চাইছে। বেশ কিছুদিন থেকে তারা সেনাপ্রধানের সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছিল। পরবর্তীতে যখন তারা এই সুযোগটা পাইলো, তখন তারা সেনাপ্রধানের সাথে দেখা করে তাদের চাওয়া ছিল কি, আগামী নির্বাচনে যেন নাগরিক পার্টিকে বিশেষ সুবিধা দেওয়া হয়। যদি এই বিশেষ সুবিধা দেওয়া হয় তাহলে সেনাবাহিনী বা সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু সেনাপ্রধান যে এত বড় একটা বাহিনীর প্রধান, যে তার সামনে গিয়ে এই যে দুঃসাহসিকতা দেখাইয়া তারা এই কথাগুলো বলে আসছে, সেনাপ্রধান যে তখনই তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় নাই, এটাই তো তাদের সৌভাগ্য। সেনাপ্রধান শুধু বলছে যে বাংলাদেশে 35 থেকে 45% ভোটের অংশীদার হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই ভোটারগুলোর কি হবে? যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনও হবে না। এইটা সেনাপ্রধান তাদেরকে বলার পরে তারা সেইখান থেকে কিন্তু চলে আসছে আরো 10 দিন আগে। 10 দিন পরে কি হইলো, তাদের যে রুহানি বাবা, রুহানি পীর যে পিনাকি আর ইলিয়াস, এই দুইজন যখন তাদেরকে বললো যে তাদের সাথে যখন সলা পরামর্শ করলো, পিনাকি তো অনেক আগের থেকে সেনাপ্রধানের পদত্যাগের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিল। যখন সে কোনোভাবে সফল হচ্ছিল না, তখন সে এই ট্র্যাপটা কাজে লাগাইতে চাইছিল হাসনাতকে দিয়ে, যে হাসনাত ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলবে সেনাপ্রধান তাদেরকে জোর জবরদস্তি করে এটা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। এইটা দিয়ে একটা ট্র্যাপ খেলার চেষ্টা করছিল, কিন্তু 2 দিনের মাথায় তাদের সেই ট্র্যাপ উল্টে গেল। তাদের দলের নেতারাই, তাদের দলের অন্যান্য যারা দায়িত্বশীল, তারাই আবার দেখলাম যে এদের বিরুদ্ধে বলা শুরু করছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যখন একটা বক্তব্য দেওয়া হইলো, সেনাপ্রধানের সাথে কিভাবে তার দেখা হইলো, কিভাবে সেনাপ্রধানের সাথে কি বক্তব্য, কি নিয়ে আলোচনা হইলো, এই প্রসঙ্গগুলো যখন সেনাবাহিনী থেকে নেত্রা নিউজকে পরিষ্কার করা হইলো, তখন তাদের পুরো বোল পাল্টে গেল। এত বড় একটা বাহিনীর বিরুদ্ধে, যাদের সহযোগিতা ছাড়া, যাদের সহানুভূতি ছাড়া 5 তারিখে এরা রাস্তায় টিকতে পারতো না, এরা আইসা এই কয়েকদিনের মাথায় এরা এখন সেনাবাহিনীর বিরুদ্ধে পুরো একটা রাষ্ট্রের এত বড় একটা শৃঙ্খলার দায়িত্বে যে বাহিনী থাকে, সে বাহিনীর বিরুদ্ধে তারা দাঁড়াইছে। তার রাজপথে তারা আন্দোলন করছে কয়জন লোক নিয়ে। আগে তারা মধুতে আয়, রাজুতে আয় ডাকলে কিন্তু অসংখ্য লোকজনের সমাগম দেখা যেত। এখন তারা তারা পার্টি লঞ্চ করছে, তাদের একটা রাজনৈতিক দল আছে, এরপরেও তাদের ডাকে রাজুতে লোকজনের সংখ্যা এত কম ছিল যে সাংবাদিকের সংখ্যা এর চেয়ে বেশি ছিল। কমিউনিস্ট পার্টির যে দলগুলো, ছোট ছোট দলগুলো, তারা যখন মিছিল করে, তাদের মিছিলে এর চেয়ে অনেক বেশি লোক সমাগম হয়। এই যখন দেখলো যে লোকজনের সাড়া পাচ্ছে না, তখন তারা আস্তে আস্তে বল পাল্টাতে শুরু করলো। হাসনা তো আবার দেখলাম যে স্টেটমেন্ট দিল যে সেনাবাহিনীর সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই, সেনাবাহিনীর কোনো ব্যক্তি বিশেষের উপর তাদের কোনো ক্ষোভ নাই। তো এই কথাগুলো সে কেন ফেসবুকে বললো না? সে ফেসবুকে এসে কেন সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিল? এখন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, এটা তো শুধুমাত্র সেনাপ্রধানের বক্তব্য না, এটা পুরো পৃথিবীর বক্তব্য, এইটা আন্তর্জাতিক মহলের বক্তব্য। এত বড় একটা রাজনৈতিক দল, এই দল ছাড়া কিভাবে এরা চিন্তা করে যে বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে? আর
সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, এরা কিভাবে এটা চিন্তা করে? এরা যখন হাসিনাকে স্বৈরাচার বলে, যখন বলে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তখন শেখ হাসিনার এই আচরণগুলোকে নিয়েই তো এরা শেখ হাসিনাকে স্বৈরাচার টেক দেয়। তা আজকে যখন তারাও সেম আচরণ করতেছে, তাদেরকে তাহলে কেন কোন বিবেচনায় স্বৈরাচার বলা হবে না? এটাও তো একটা বড় প্রশ্ন। সেনাপ্রধান যে ধৈর্যের পরিচয় দিছে, সেনাবাহিনী যে এত কিছুর পরেও এই ট্যাবলেট, এই ক্যাপসুল গুলোকে যে এত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, এটাই তো এদের 12 জন্মের ভাগ্য। সেনাপ্রধান বা সেনাবাহিনী তারা যদি রাজনৈতিক কোনো ইস্যুতে কথা বলতে চায়, সেনাপ্রধান কথা বলবেন প্রধান উপদেষ্টার সাথে। এরা যেহেতু প্রধান উপদেষ্টাকে গুরু মানছে, যেহেতু প্রধান উপদেষ্টা এদের নির্বাচিত, এদের সিলেক্টেড, সুতরাং সেনাপ্রধান বসবে প্রধান উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টা এদের সাথে কথা বলতে পারে। কিন্তু এরা সবকিছু ভায়োলেট করে, কারোর সাথে কোন রকম যোগাযোগ না করে, এমনকি এদের যে নাগরিক পার্টি, সে নাগরিক পার্টির যে আহ্বায়ক, সে নিজেও জানে না যে এরা সেনাকুঞ্জে গেছে বা সেনাপ্রধানের সাথে দেখা করতে চাইছে। দীর্ঘদিন থেকে হাসনাত সার্জিস এরা দুইজন আরেকটা রাজনৈতিক দল লঞ্চ করার জন্য চেষ্টা করতেছে, এই গোপন তথ্য আমাদের কাছে আছে। এরা চাচ্ছে যে সেনাবাহিনীর যদি সহযোগিতা এরা পায়, তাইলে এরাও নিজেরা একটা দল করবে এবং এরা নাগরিক পার্টি ছেড়ে দিবে। এই দুইজন আবার খুবই ভাতৃপ্রতিম, এদের দুইজনের আবার খুব ভালো সম্পর্ক। এরা দুইজন একতাবদ্ধ হয়ে এরা চাচ্ছে যে এরাও একটা রাজনৈতিক দল করবে এবং সেই দল নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এই প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়েই তারা মূলত দীর্ঘদিন থেকে সেনাপ্রধানের সাথে দেখা করতে চাচ্ছিল। কিন্তু ভেতরের খবর হচ্ছে, যখন এরা সেনাপ্রধানের সাথে দেখা করতে গেছে, সেনাপ্রধান কিন্তু এদের বিরুদ্ধে যে অনেকগুলো ক্যালের অভিযোগ উঠছে, অনেকগুলো কেলেঙ্কারের অভিযোগ উঠছে, যে নানা জায়গায় দুর্নীতি, নানা জায়গায় তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই প্রসঙ্গগুলো যখন সেনাবাহিনী তাদেরকে স্ট্রিক্টলি জানাইলো, ওদেরকে বলল যে এই নিউজগুলোর কারণে কিন্তু দেশের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, তখন তারা চিন্তা করলো এখন সেনাবাহিনী যদি নিজেরাই আগে থেকে কোনো বিবৃতি দিয়ে দেয়, তাহলে তো তারা বিপদে পড়ে যাবে। তারা চাইছিল যেই কাজটা তারা ফেসবুকে লিখতে পারবে, যে কথাটা তারা ফেসবুকে বলতে পারবে, এটা তো সেনাবাহিনী বলতে পারবে না, এটা সেনাপ্রধান বলতে পারবে না। এই সুযোগটাকে এরা কাজে লাগাইছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে সেনাবাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা করছিল। যখন দেখলো যে তাদের ক্ষমতায় হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন আবার সবাই মিলে তাল গোল পাকিয়ে আবার সেই তাদের পীর বাবার সাথে সলা পরামর্শ করে, পীর বাবাও থামলো, তারাও থামলো। এখন আর সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই, বরং তাদের সুর নরম হয়ে গেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরকম দুইটা ছেলে, মানে যাদেরকে গণাই ধরে না কেউ, এরা এখন নিজেদেরকে যে কি মনে করতেছে, কোন লেভেলের নেতা মনে করতেছে, এরা তো জাতীয় পর্যায়ের নেতা দাবি করতেছে নিজেদেরকে। এরা সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রধান উপদেষ্টা বলেন, কাউকে ন্যূনতম সম্মানটুকু দিয়ে এরা কথা বলতে জানে না। এদের পারিবারিক শিক্ষার এত বেশি অভাব, এদের মধ্যে সবসময় হচ্ছে জঙ্গি মনোভাব। এরা কোথায় কাকে কোপাবে, কাকে মারবে, কাকে গুতাবে, এই চিন্তা ভাবনা নিয়ে এরা এতটাই ব্যস্ত যে শিষ্টাচার বলে যে একটা বিষয় রাজনীতিতে আছে, এটাই এরা ভুলে গেছে। এরা এই দুইটা ছেলে, হাসনাত সার্জিস, এই দুইটাই কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী, এই দুইটাই কিন্তু ছাত্রলীগের সুবিধাভোগী। এরকম অসংখ্য নথিপত্র আমাদের কাছে আছে। আজকে এরা আইসা এখন কতভাবে আওয়ামী লীগকে পচাইতে পারবে, কতভাবে আওয়ামী লীগকে পচানো যায়, এই চেষ্টা নিয়ে এরা ব্যস্ত। কিন্তু এরা আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা, আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে ভার, এই ভার সম্পর্কেই তো এদের কোনো ধারণা নেই। ক্ষমতার আওয়ামী লীগ আর ক্ষমতার বাইরের আওয়ামী লীগ যে এক না, এটা সকল রাজনৈতিক দল টের পাইলেও এই শুধুমাত্র এই ট্যাবলেট ক্যাপসুল গুলো টের পাচ্ছে না। এরা মনে করতেছে যে এই পিছনে যে কয়টা টোকাই মোকাই ঘুরতেছে, এরা মনে করতেছে এটাই মনে হয় এদের শক্তি, এই শক্তি দিয়ে এরা দুনিয়ায় জয় করে ফেলবে। বাস্তবতা এরা বুঝতেই রাজি না। এরা কারো প্রতি ন্যূনতম আনুগত্য, কাউকে ন্যূনতম সম্মানটুকু দিতে জানে না। আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, ৭৪ বছর যে রাজনৈতিক দলের বয়স, এই রাজনৈতিক দলকে চাইলে কি কেউ ব্যান করে দিতে পারে? এটা কি মুখের মোয়া? এটা কি মামা বাড়ির আবদার যে চাইলেও আর হয়ে গেল? এত সহজ বিষয়টা? যারা দায়িত্বশীল, যারা রাজনীতি বুঝে, যারা ম্যাচিউর, তারা তো কখনো এগুলো চিন্তাও করে না। রাজনৈতিক বক্তব্য আর বাস্তবতা তো এক জিনিস না। বিএনপি রাজনৈতিক বক্তব্যের খাতিরে হয়তো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, আওয়ামী লীগের রিটার্ন তারা চায় না, এটা তারা বলতেই পারে, কারণ দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে। এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু বাস্তবিক অর্থে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এত বড় একটা রাজনৈতিক দল ছাড়া যদি সে নির্বাচন হয়ে যায়, আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এবং এই নির্বাচনগুলো সে আওয়ামী লীগের যে পাতানো নির্বাচনগুলো বলা হয় যে শেখ হাসিনা আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে শুধুমাত্র বিএনপি যদি অংশগ্রহণ করতো, তাহলে কিন্তু সেই নির্বাচনগুলো বিতর্কিত হইতো না। অতএব এখন যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও শুধুমাত্র যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টাই সেনাপ্রধান তাদেরকে পরিষ্কারভাবে বলছে যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ দল না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল মিলে সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আওয়ামী লীগ যেহেতু এখন একটা সাংগঠনিক বৈধ দল, বৈধ রাজনৈতিক দল, একটা নিবন্ধিত রাজনৈতিক দল, অতএব এই নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা পরিষ্কারভাবে সেনাপ্রধান তাদেরকে জানাইয়া দিছিল। এই ক্ষোভের আগুনে জ্বলে পুড়ে তারা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে কি করবে চিন্তা ভাবনা করে কুলাইতেছিল না। পরবর্তীতে তাদের পীর বাবাদের সাথে সলা পরামর্শ করে তারা চিন্তা করলো যে এখনই সুযোগ,
একটু যদি গুজব একটু যদি গরম করে দেওয়া যায়, মাঠ যদি গরম করে দেওয়া যায়, কারণ দীর্ঘদিন তো তারা টেস্ট করতে পারতেছিল না যে তারা ডাকলে লোকজন আসবে কিনা। এই জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াইয়া তারা চাইছিল নিজেদেরকে একটু জাতীয় নেতা পর্যায়ে নিয়ে যাবে, একটু জাতীয় নেতা হিসেবে নিজেদেরকে জাহির করবে। যখনই দেখলো যে চারপাশ থেকে এমন ভাবে রোলার কোস্টারের চাপ পড়তেছে, চাপের ঠেলায় তারা চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তখনই তাদের সুর বদলে গেল। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এবং এখন মাত্র শুরু, এটা মাত্র শুরু। আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, এটা হচ্ছে একেবারে দিবালোকের মতো স্পষ্ট, এর বাইরে কোনো কথা নেই। এরা যতই লাফাবে, যতই ফালাবে, যতই চেষ্টা করবে, যে প্রধান উপদেষ্টা যিনি, তাদের সিলেক্টেড যে প্রধান উপদেষ্টা, এতদিন যিনি রিসেট বাটন চাপ দিয়ে সবকিছু মুছে ফেলার কথা বলছে, এখন তারও সুর নরম হয়ে গেছে। সেও এখন বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নাই, এবং আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত।